নমস্কার, ফিরে এসেছি আবার শেষ পর্যন্ত। আসলে আগের দিন যখন ভিডিও বানাচ্ছিলাম তখনই আমি কথা বলতে বলতে নাক টানছিলাম, আর তারপর যাকে বলে সিজন চেঞ্জের প্রকোপ আমার উপর এসে পড়লো, আর তাতে সর্দি, জ্বর, কাশি সব মিলিয়ে একটা এমন অবস্থা দাঁড়ালো যে আমি ভিডিও বানানোর অবস্থায় ছিলাম না। আজকে বেশ সুস্থ আছি, কিন্তু সকালবেলা থেকে বিশ্বকর্মা পুজোর মাইকের জন্য ভিডিও বানাতে পারিনি। এখন মাঝরাত, এখানে মাইকের সব শব্দ থেমে গেছে, তাই ভাবলাম যে গল্প শুরু করেছিলাম সেটাকে এগিয়ে নিয়ে যাই। আগের দিন আমি আপনাদের আমাদের রোল নাম্বার 1-এর গল্প বলছিলাম, আমাদের ঐত্রেয়ী এলো সেটাও বলছিলাম। তো সেখানেই আমি ফিরে যাই। আমাদের সেই ফেব্রুয়ারি মাসের রবিবারের ঘটনার পর সোমবার দিন সকলের প্রচুর প্রশ্নের মাঝে আমি যখন কাজের ফাঁকে সেই রোল নাম্বার 1-এর টেবিল থেকে তার করে রাখা কাগজপত্র, মানে কাজকর্মের কাগজপত্র উদ্ধার করতে গেলাম, তখন আমার আশা ছিল যদি 2-4 পৃষ্ঠা এনসাইক্লোপিডিয়ার এন্ট্রি, মানে আমাদের পুরাণ কোষের এন্ট্রি পাওয়া যায়, কিন্তু পেলাম না। পেলাম গোটা দুয়েক প্রেমপত্র, যদিও কাকে লেখা হয়েছিল সেটা উল্লেখ করা নেই, মানে সম্বোধন না করেই লেখা। আর পেলাম কিছু বাজে কাগজ, মানে ওই আঁকি বুকি কাটা খসড়া কাগজ এইরকম। এমনিতেই আমি তখনও পর্যন্ত ভাবছিলাম যে একটা খুব বড়সড় টিম না হলে কাজ এগোবে কি করে, তার মধ্যে এরকম একটা অবস্থা দেখে আমি বেশ মুষড়েই পড়লাম। পরদিন যখন অধ্যাপক ভাদুরী এলেন, তখন আমাদের মানে রোল নাম্বার 1 কেন চলে গেল তার থেকেও জরুরি আলোচনার বিষয় হয়ে দাঁড়ালো যে এবার একজন কাজের লোক পেলে তো ভালো হয়, খুব দরকার। তো সেই দিন বোধহয় তখন বইমেলা চলছিল, হ্যাঁ ফেব্রুয়ারি মাসের গোড়া, তো বইমেলাই চলছিল। তা সেই দিন আমাদের ঐত্রেয়ী বইমেলায় প্রকাশিত তার প্রথম কবিতার বই আমাদের অধ্যাপক ভাদুরীকে উপহার দেওয়ার জন্য নিয়ে এসে উপস্থিত হলো। সঙ্গে তার এক মানে সিনিয়র দাদা, যে আমাদের অধ্যাপক ভাদুরীর ছাত্র প্রতিমী বলা চলে, নাম আর বলছি না। যাই হোক, সেখানে মানে ও যখন এসে পৌঁছালো তখন আমাদের মধ্যে এই আলোচনাটাই চলছিল, আর সেই সঙ্গে আমরা এটাও আলোচনা করছিলাম যে পৌরাণিক চরিত্রগুলো ছাড়া আর কি, মানে শুধু চরিত্রগুলো না লিখে আর কি আমরা পুরাণ কোষের মধ্যে রাখতে পারি। এবার তার মধ্যে আমরা ধরে নিয়েছিলাম যে আমরা তীর্থের ওপর কাজ করব, জনপদের ওপর কাজ করব, এগুলো সব তখন পরিকল্পনাই হচ্ছিল। তার মধ্যেই ঐত্রেয়ী তার কবিতার বই রাহু মুখে চাঁদ সংবাদ নিয়ে আমাদের দপ্তরে এসে উপস্থিত হলো। এবং স্বাভাবিক, এমনিতেই আমাদের অধ্যাপক ভাদুরী বেশ গল্প করতে ভালোবাসেন, তার মধ্যে এরকম একটা যাকে বলে মশলাদার ঘটনা আমাদের দপ্তরে ঘটেছে, ফলে সেটা নিয়ে একটা বেশ লম্বা চওড়া আলোচনা হলো। আর সেই সঙ্গে যেটা হলো সেটা হচ্ছে আমাদের এখানে যে লোকের অভাব, সেই প্রসঙ্গটা উঠল। ঐত্রেয়ী তখন একটা চাকরি করত, বোধহয় সকাল 7টা থেকে আর দুপুর পর্যন্ত সেখানেই ব্যস্ত থাকতো, এবং তারপরের সময়টা একান্তই ওর নিজের। তো তখন ও অনেক কিছুই ও করতো, মানে
থিয়েটার, ফিল্ম সমালোচনা, পত্রপত্রিকা, লেখালেখি, কবিতা লিখতো খুব ভালো। যদিও কবিতা আমি কম বুঝি, তাও ওর কবিতা পড়ে দেখেছি, ভালোই লেগেছে। যাই হোক, ঐত্রেয়ী তখন হঠাৎ বলল যে আমি এখানে কাজ করব। তো অনেকটা আমার মতনই, আমি যেমন বলেছিলাম হ্যাঁ আপনার কি আজ কাজ আছে বলুন না, করবো, তো ওরও অবস্থাটা অনেকটা সেরকম। তাই আবার খুব বিপদের সময়। ঐত্রেয়ী ঠিক সংস্কৃতের লোক নয়, আর বাংলা সাহিত্যের লোকও নয়। আসলে একাডেমিক ভাবে ও ভূগোলের ছাত্রী, আর সংস্কৃত জানা বা দেবনাগরী অক্ষর পড়া ইত্যাদি প্রভৃতি ওকে দিয়ে হবে না, কিন্তু তৎসত্ত্বেও আমরা দেখলাম যে না, ও যখন কাজ করতে চায়, ওর যখন আগ্রহ আছে, তখন অধ্যাপক ভাদুরী বললেন বেশ তুই আয়। তো ঠিক হলো পরের দিন থেকে দুপুর 3টে নাগাদ ও আসবে। 3টে থেকে ওই 6টা, সোয়া 6টা, যতক্ষণ আমি ওখানে বসে কাজ করি আর কি, ততক্ষণ ও বসে কাজ করবে আমার সঙ্গে। আর মোটামুটি এই যে আমরা তীর্থ, জনপদ, এই জিনিসগুলো পুরাণ কোষের মধ্যে জুড়ে দেব ভাবলাম, তো সেই জায়গাগুলোই ও কাজ করবে বলে আপাতভাবে স্থির হলো। তো এইভাবেই শুরু হলো। এবং অধ্যাপক ভাদুরীর নিজের এমনিতেই সময়ের অভাব যথেষ্ট, কারণ তখন বিশ্ববিদ্যালয়ে ক্লাস করানো, পত্রপত্রিকায় লেখা, এবং আরো নানান রকমের ব্যস্ততা সামলে যতটা সময় আমাদের দপ্তরে দেওয়ার দরকার ছিল ততটা সময় ওনার হাতে ছিল না। ফলে আমার সঙ্গে আরেকজন লোকের দরকার তো তখন ছিল, এবং তখনও আমার মনেই হচ্ছিল যে একটু বড় টিম আমাদের লাগবে। যাই হোক, সেই ঐত্রেয়ীর আশা, এবং ওকে কাজ দেখিয়ে দেওয়া, শিখিয়ে পড়িয়ে নেওয়ার দায়িত্ব আমারই ছিল। এবং আমরা প্রায় 12.5 বছর একসঙ্গে কাজ করেছি, 12 বছর একসঙ্গে কাজ করেছি। সেই হিসেবে ওকে আমার যতটা সহকর্মী বলা উচিত, সহকর্মী তো বটেই, আমার ছাত্রী প্রতিমও বটে। কারণ পুরাণ কোষের দপ্তরে ওকে শিখিয়ে পড়িয়ে গড়ে পিটে ওকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার দায়িত্ব পুরোটাই আমার ছিল। মানে ওকে হিন্দি খবরের কাগজ কিনে দিয়ে দেবনাগরী পড়তে মানে জোর করা, অক্ষর পরিচয় ইত্যাদি প্রভৃতি থেকে শুরু করে মহাভারত, পুরাণ এসবের মানে সংস্কৃত টেক্সট থেকে কি করে কি খুঁজে নিতে হবে না হবে, কোনটা ও অনুবাদ পড়ে উদ্ধার করে নেবে, কোনটা আমাকে দেখিয়ে নিতে হবে, আগাগোড়া এভাবেই আমরা কাজ করেছি। এবং হ্যাঁ, খুব ভালো সহকর্মী এবং খুব ভালো বন্ধুর মতন গত 12 বছর আমরা খুব ভালো সময় কাটিয়েওছি, অনেক আড্ডা গল্পও করেছি, অনেক সুখ দুঃখের কথা শেয়ার করেছি, সেগুলোও আছে। মানে সেই ঐত্রেয়ীর সঙ্গে আমাদের পথ চলা শুরু হলো। কিন্তু রোল নাম্বার 1-এর যে গল্পটা, সেখানে চমক এখনো বাকি ছিল। ঐত্রেয়ী আমাদের এখানে আসতে শুরু করলো, তার 3-4 দিন পর, বোধহয় পরের সপ্তাহেই, ওই রকমই একটা মঙ্গলবার বা এরকম কিছু, মানে এক সপ্তাহের ভেতরেই আর কি, আমি আর অধ্যাপক ভাদুরী বসে চা খাচ্ছি, এবং এই বেলা 2:30 মতন বাজে। এমন সময় আমাদের সামনের কাঁচের জানলা দিয়ে আমরা যাকে দেখে একরকম ভূত দেখার মতন চমকে উঠলাম, সে হচ্ছে সেদিনের সেই হঠাৎ করে ছেড়ে যাওয়া রোল নাম্বার 1। এবং সে হঠাৎ করেই ফিরে এলো, অধ্যাপক ভাদুরীর কাছে ক্ষমা চাইলো ইত্যাদি। এবং অধ্যাপক ভাদুরী তাকে তার
স্যালারির চেক ফিরিয়ে দিলেন এবং কাজে বহাল করলেন আবার, এবং যথারীতি তাকে তার মানসিক অবসাদ নিয়ে অনেক পরামর্শ ইত্যাদি দিলেন। যদিও সেদিনেও আমি উদ্ধার করতে পারিনি যে তার আগের কিছুদিন আগে সেই রবিবার বা সেই শনিবার রাত্রির থেকে আসলে ঘটেছিল কি, এবং আজকেও আমি জানি না। কিছুক্ষণ পরে ঐত্রেয়ী এসে রোল নাম্বার 1-কে ওখানে দেখে যথারীতি সেও পুরো ঘটনা আগের দিন শুনেই ছিল, ফলে সেও খানিক চমকে উঠলো। যাই হোক, আমরা আবার হারাধনের 3টি ছেলে থেকে 4টি ছেলে হয়ে উঠলাম এবং আমাদের কাজকর্ম করার চেষ্টা যাই হোক একরকম চলতে লাগলো। এর মধ্যে মানে একটা জিনিস বলে নি, যেহেতু পুরাণ কোষে আমি কাজ প্রজেক্ট ম্যানেজার হিসেবেই শুরু করেছিলাম, ফলে অধ্যাপক ভাদুরীর কাজ সঙ্গে আমার কাজের সম্পর্কটা এরকম ছিল না যে সব ক্ষেত্রেই আমি ওনাকে ইয়েস স্যার বললে চলবে, কারণ ওনার সিদ্ধান্ত পছন্দ না হলে আমার, বা সেটা ঠিক হচ্ছে না মনে হচ্ছে, কিন্তু সেটাকে ইয়েস স্যার বললে পরে কাজ করতে অসুবিধা হয়, এটা আমার নিজের মত। ফলে এই গোড়ার সময় থেকেই ওনার সঙ্গে যেখানে আমার যা মতপার্থক্য হয়েছে সেটা আমি ওনাকেও খোলা মনেই বলেছি, এবং সেই মতপার্থক্যগুলো সঙ্গে নিয়েই আমাদের শেষ দিন অবধি চলতে হয়েছে। ফলে সেটাও আমিও আপনাদের যথাসম্ভব খোলা মনেই বলবো, যদিও ওনাকে আমি সব ব্যাপারে যে খুব দোষারোপ করতে চাই তা নয়, আর যে বিষয়ে দোষারোপ করতে চাই সেটাও আজ আর রাগঢাক করে খুব একটা লাভ নেই। আমাদের কাজ চলতে লাগলো এবং এপ্রিল মাসে আমরা হঠাৎ বুঝতে পারলাম, না এপ্রিল মাসে নয়, মার্চের শেষে, যে আমাদের রোল নাম্বার 1-কে নিয়ে আমরা শেষ পর্যন্ত চালাতে পারবো না। কারণ ও এলো ঠিক কথাই, কিন্তু যাকে বলে কাজে ইনভলভড হওয়া, সেটা ওকে দিয়ে আলটিমেটলি হলো না। এবার আমরা পড়লাম মুশকিলে, এবং মার্চের শেষ হতে অধ্যাপক ভাদুরী ওকে স্বাভাবিকভাবেই ছেড়ে দিলেন। এর মধ্যে একটা আউটসোর্স করার চেষ্টা হয়েছিল, মানে অধ্যাপক ভাদুরী তার আরেক ছাত্রীকে কিছু মানে গবেষণার মেটেরিয়াল ইত্যাদি দিয়ে বলেছিলেন যে মহাভারতের কিছু ছোট চরিত্র, যেহেতু রোল নাম্বার 1 সেগুলো লিখে উঠতে পারছে না, অসুবিধা হচ্ছে, সেহেতু আমরা বলেছিলাম যে তুমি যদি একটু লিখে দাও। তো যার কথা বলছি, একে ঠিক আমার সহকর্মী বলা যায় না, কেন এ খুব রোজ যাতায়াত করতো না। এ রোল নাম্বার 1-এর খুব মানে বন্ধু ছিল, মানে যাকে বলে বেস্ট ফ্রেন্ড। এবার এইখানে একটা গোলমাল হলো, এবং তাতে আমি আরো পরিষ্কার করে বুঝলাম যে লোকে পুরাণের গল্প পড়তে, মানে পুরাণের গল্প পড়ি ভালো লাগে এটা যতটা বলে, পুরাণের গল্পের ব্যাপারে আসলে ততটা সিরিয়াস না। বা এরকম একটা কাজ হচ্ছে, সেই কাজের জন্য কি ধরনের লেখা তৈরি করা প্রয়োজন সেই সম্পর্কে কোনো ধারণা রাখে না। তবে এরকম মারাত্মক হবে এটা আমিও ভাবিনি, কারণ ওকে অম্বা লিখতে দেওয়া হয়েছিল আমার মনে আছে, এবং যে লেখাটা আমার হাতে এলো সেটা পড়ে আমার পিলে চমকে গেল, কারণ সেখানে লেখা ছিল যে ভীষ্ম কাশী রাজ্যের 3 কন্যা অম্বা, অম্বিকা এবং অম্বালিকাকে কাশী রাজসভা থেকে, স্বয়ংবর সভা থেকে হরণ করলেন, এবং অম্বার সঙ্গে চিত্রাঙ্গদের এবং অম্বিকা এবং অম্বালিকার সঙ্গে বিচিত্র বীর্যের বিবাহ দিলেন। এবার আপনারা নিজেরাই বুঝতে পারছেন পিলে চমকালো কেন। মানে এই গল্প কোথায় পেলো, অম্বার বিয়ের খবর ওকে কে দিল, আর যদি অম্বার বিয়ের খবর ও কোথাও পেয়েই থাকে তাহলে এই শিখণ্ডী বৃত্তান্ত যা আমরা জানি সেগুলোই বা কোথা থেকে এলো। তখন মোটামুটি যাকে বলে মাথা চাপড়ানোর অবস্থা। কাজে আউটসোর্সিং এর চেষ্টাটাও বাদ দিতে হলো তখনকার মতো।
এর মধ্যে আরও একজন প্রবীণ ভদ্রলোক আমাদের সঙ্গে কাজ করতে এলেন 3 থেকে 4 দিন। তিনি একটা খুব মজার কাজ করেছিলেন, সেটাই ফাঁকে বলেই ফেলি। আমাদের অধ্যাপক ভাদুরী বাড়ি যাচ্ছিলেন, মানে তার ফেরার সময় হয়ে গিয়েছিল, আর আমি বোধহয় কোনো একটা কাজে মানে 3 তলা থেকে নেমে 2 তলায় গিয়েছিলাম। এরকম একটা পরিস্থিতি, যখন দপ্তরে ঐত্রেয়ী কাজ করছিল আর সেই ভদ্রলোক ছিলেন। এবং বলে রাখি, তখন আমাদের ঐত্রেয়ী ভূতের ভয় পেত, এখন পায় না যতদূর জানি। তখনও প্রবলভাবে ভূতের ভয় পেত। এবং এইরকম একটা পরিস্থিতিতে সেই ভদ্রলোক ঐত্রেয়ীকে হঠাৎ প্রশ্ন করেছিলেন যে, আচ্ছা, আমি কি একটা পাপ করব? এমনিতে ভদ্রলোক খুবই কম কথা বলতেন, ফলে উনি ঘরের মধ্যে আছেন বা নেই সেটা বোঝার খুব বেশি উপায় ছিল না। মানে এরকম চুপচাপ মানুষ খুব কমই ছিল, কম দেখেছি আমি। ঐত্রেয়ী খুব চমকে গেল, পাপ করব বলতে। এই ঘটনাটা ঐত্রেয়ী আমাকে শুনিয়েছিল। এবং তখন ভদ্রলোক খুব বিনয়ের সঙ্গে বললেন, আমি একটা সিগারেট খাবো। এবার সিগারেট আমাদের পুরাণ কোষের দপ্তরের একটা গুরুত্বপূর্ণ উপাদান, কারণ অধ্যাপক ভাদুরী, আমাদের ঐত্রেয়ী, মানে আমি বাদে আমাদের পুরাণ কোষের 2 সহকর্মী আমার দুজনেই প্রবলভাবে ধূমপায়ী। কাজে সেখানে উনি যখন পাপ করব বলে সিগারেট খাওয়ার অনুমতি চেয়েছিলেন, সেটা একটা মজার ঘটনাই বটে, যদিও ওই ঘটনাটা সাক্ষী আমি নয়, পরে শুনেছিলাম। এর মধ্যে এপ্রিল মাস পড়তে না পড়তে অধ্যাপক ভাদুরীর পুজো সংখ্যার লেখার চাপ এসে পড়ল। এবং আমি সত্যি কথাই বলি, আমি একটু বিরক্ত হয়েছিলাম, কারণ এত বড় একটা প্রজেক্ট চলছে, তার মাঝখানে একজন 17টা পুজো সংখ্যা লেখার দায়িত্ব নিয়েছেন, এবং আমাদের দপ্তরে বসেও উনি পুজো সংখ্যাই লিখছেন। আমার মনে হয়েছিল যে এত বড় একটা প্রজেক্টের যিনি দায়িত্ব নিয়েছেন, তিনি যদি একটু দায়িত্বশীলভাবে 2টো পুজো সংখ্যা কম লিখে এখানে একটু মন দিতেন, তাহলে ভালো হতো। এটা একান্তই আমার মত। আমি আমার মতটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই পর্যন্ত, আপনাদের উপর চাপিয়ে দিচ্ছি না। এটা ঘটনা, যেমন ঘটনা তেমনটাই আমি যথার্থভাবে আপনাদের শোনাচ্ছি। কাজেই আমি এটুকু বুঝলাম যে পুরাণ কোষ তখন, মানে সেই 2012 সালের এপ্রিল মাসে পুরাণ কোষ আসলে 1.5খানা লোকের প্রজেক্ট। আমি ফুল টাইম, ঐত্রেয়ী কাজ শিখছে এবং টুকটুক করে কাজ করছে। এবং অধ্যাপক ভাদুরীকে বললে উনি 2টো একটা কথা বলে দেবেন, সময় পেলে একটু আধটু লিখে দেবেন, কিন্তু আসলে উনি খুব ব্যস্ত। মানে অধ্যাপক ভাদুরীকে আর ঐত্রেয়ীকে মিলিয়ে আধখানাই বলা চলে তখনও পর্যন্ত, কেন তখন ঐত্রেয়ী সবে নতুন এসছে, ওকে আমি পুরো একজন বলার মতন তৈরি তখনও ও হয়নি। যাই হোক, এই অবস্থায় আমি একটু জোর দিয়েই বললাম যে আমাদের এখানে কাজের জন্য লোকের খুব দরকার। তখন অনেক চেষ্টা করা হলো, কিন্তু সত্যি কথা বলতে পুরাণ নিয়ে কাজ করতে বা এখানে কয়েক ঘন্টা সময় দিতে আগ্রহী এরকম লোক আসলে পাওয়া যায়নি। তখন আমি, এই বুদ্ধিটা আমার মাথা থেকেই এসছিল। এখন আফসোস করিও বটে, আবার করি নাও বটে। যাই হোক, যে আপনি একটা কাজ করুন। তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের MA ফাইনাল পরীক্ষা চলছিল, আর বাংলা বিভাগ ছাড়াও অধ্যাপক ভাদুরী কম্পারেটিভ লিটারেচার ডিপার্টমেন্টে ক্লাস নিতেন। তো আমি বললাম যে ওখানে যখন পরীক্ষা চলছে তখন আপনি এক কাজ করুন, ওখান থেকে ফ্রেশ ছেলে মেয়েদেরকে এখানে নিয়ে আসুন যারা কাজ করতে চায়, এবং তাদেরকে শিখিয়ে পড়িয়ে নেওয়া যাবে এখন। তো
কথাটা অধ্যাপক ভাদুরীর মনে ধরলো এবং ওদের শেষ পরীক্ষার দিনে উনি মানে ওখানে বেশ কয়েকজন ছাত্রছাত্রীকে নিজের ফোন নাম্বার দিয়ে এলেন যে যারা উৎসাহী তারা ফোন করবে এবং এখানে কাজে যোগ দেবে। তো সেই অনুযায়ী আমরা 4টি মেয়ে পেলাম। এদেরকে আমি রোল নাম্বার 3, 4, 5, 6 এইভাবে বলছি। এবং এই 4টি মেয়ে পাওয়া সময় থেকে আমার দপ্তরে দপ্তর বেশ জমজমাট হয়ে উঠলো, যদিও এটা খুব বেশি দিন স্থায়ী হলো না। কারণ রোল নাম্বার 3 যার কথা বলছি সে এখানে কাজ করতে এলো অল্প কিছুদিন, মাসখানেকের মতো। তারপরে সে বোধহয় বিএড বা এরকম কোনো কোর্সে ভর্তি হতে চলে গেল। আমার মনে আছে সে কিছু অদ্ভুত রকমের এন্ট্রি লিখেছিল, তাও আবার রামায়ণ থেকে, এবং সেটা নিয়ে আমরা পরেও অনেকদিন হাসাহাসি করেছি, লেখার ধরন দেখে আর কি। যাই হোক, এমনিতে সেই মেয়েটি খুবই ভালো ছাত্রী ছিল, তাতে কোনো সন্দেহ নেই। এখন আমি জানি না সে কোথায় আছে, নিশ্চয়ই খুব প্রতিষ্ঠিতই হয়েছে। রোল নাম্বার 3 এর জায়গায় রোল নাম্বার 3 চলে যাওয়ার দরুন তার বেস্ট ফ্রেন্ড এবং রোল নাম্বার 6 ওখানে এলো, আর 4 আর 5 প্রথম দিনেই চলে এসেছিল। এরা সব এলো হচ্ছে জুন মাসে। রোল নাম্বার 4 তার মধ্যে আমাদের সঙ্গে অনেকদিন কাজ করেছিল। 2016 সালের নভেম্বর মাস পর্যন্ত আমাদের সঙ্গে ছিল, ওর কথা আমি পরে আসছি। কিন্তু রোল নাম্বার 5 প্রথম দিন কাজের জায়গায় এসে আমাকে একটা প্রশ্ন করেছিল, এবং বুঝতেই পারছেন পুরাণকোষের দপ্তর আগাগোড়া ওখানে অধ্যাপক ভাদুরী ছাড়া মোটামুটি যারা বসে কাজ করেছে তারা বেশিরভাগ সবাই মহিলাই। তো আমাদের দপ্তরে প্রশ্নটা, যাই হোক আমি জানি না, আমি আপনাদের বলি আপনারাই বুঝতে পারবেন। রোল নাম্বার 5 ওখানে এলো, কাজের কথা শুনলো এবং তারপর সব দেখে শুনে আমাকে বললো যে তুমি একবার বাইরে আসবে। অধ্যাপক ভাদুরী ভেতরে বসছিলেন, তো আমাদের তো একটাই ঘরে, আমরা সবাই একটা বড় ঘরে সবাই টেবিল চেয়ার নিয়ে কাজ করতাম। তা আমি বাইরে গেলাম, তেতলার ঘর, সামনে খোলা ছাদটা আমাদের একটা আরাম বিরাম বিশ্রামের জায়গা ছিল। তো আমি সবাইকে ছাদ দেখাতে নিয়ে গেছি, বিশেষ করে শিয়ালদা স্টেশনের উল্টো দিকে ওরকম একখানা ছাদ, ঠিক তার নিচে তেলে ভাজার দোকান, এটা একটা দেখার জিনিসই বটে। তো সেই ছাদে গিয়ে রোল নাম্বার 5 আমাকে প্রথম প্রশ্নটা করলো যে আচ্ছা এখানে রোজ আসতে হবে তো বুঝলাম, কিন্তু পিরিয়ডের 5 দিনও কি আসতে হবে? দেখুন, আমি জানি যে এই মুহূর্তে কর্মক্ষেত্রে পিরিয়ডের সময় ছুটি পাওয়া একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং খুব চর্চার বিষয়। তবে আমরা যখন ছোট ছিলাম, স্কুল কলেজে পড়েছি, বা এই পুরাণকোষের দপ্তর পর্যন্ত আমার যে জীবনযাপন, তখন আমাদেরকে মোটামুটি এটা বোঝানো হতো যে এটা মেয়েদের জীবনের একটা প্রাকৃতিক এবং স্বাভাবিক ব্যাপার, এবং যেহেতু এটা নিয়ম মাফিক প্রতি মাসেই হবে, সেহেতু এর সঙ্গে মানিয়ে গুছিয়ে অ্যাডজাস্ট করে নেওয়াই ভালো। এটা নিয়ে আলাদা করে গুরুত্ব দেওয়ার কিছু নেই। আর খুব অসুবিধা, খুব অস্বস্তি বা খুব অসুস্থতা তৈরি না হলে কাজের জায়গায় যাওয়া বন্ধ করার কোনো যৌক্তিকতাও নেই। আমার যতদূর মনে পড়ে, আমার স্কুলের দিদিমণিরা
আমার কলেজের অধ্যাপিকারা, আমরা ছাত্রীরা এবং আমার সহপাঠীরা সবাই এই থিওরিতেই চলতো এবং এভাবেই আমরা জিনিসটাকে দেখে অভ্যস্ত ছিলাম। ফলে পিরিয়ডের 5 দিনও আসতে হবে কিনা এটা আমার কাছে একটা নতুন ধরনের প্রশ্ন ছিল। আমি মানে খারাপ ভালো কোনোটাই বলছি না, আমার কাছে নতুন ধরনের প্রশ্ন ছিল। রোল নাম্বার 5 আমাদের সঙ্গে বেশি দিন কাজ করেনি, ইনফ্যাক্ট সে চলে যাওয়ারও অনেক পরে আমরা খবরের কাগজে, নিউজ পোর্টালে, টিভিতে খবরে এই পিরিয়ডকালীন ছুটি বিষয়ের আলোচনা শুনতে পাচ্ছিলাম এবং তখন আমি বারবার ভেবেছি যে ওর দাবিটা ঠিক ছিল না বেঠিক ছিল সেটা চর্চা করা, মানে ভেবে, তখন ও যদি আমাদের সঙ্গে কাজ করতো তাহলে আমি ভেবে দেখতাম, অবশ্যই ভেবে দেখতাম। ও আমাদের সঙ্গে মাত্র 3 মাস কাজ করেছিল, ফলে এটা ভেবে দেখার আমার সুযোগ হয়নি, সত্যি কথা। আর আমি নিজে কোনোদিন এই ধরনের কোনো ছুটি নিই, সত্যি কথা বলতে আজ এত বছর বাদে যখন বসে ভাবি তখন একটু অবাকই লাগে, কারণ পুরাণ কোষের প্রায় 12.5 বছর আমার এক প্রকার ছুটিহীনই ছিল। মানে যখন সরকারিভাবে ছুটির দিন বা আমার একটু বাইরে বেড়াতে যাওয়ার দিন, তখনও আমি হয় একতারা প্রুফ, নইলে একটা বই, একটা খানিকটা লেখার কাগজ সঙ্গে নিয়েই গেছি এসছি। মানে পুরাণ কোষ আমার একটা 24 ঘন্টা সারাক্ষণের যাপনের বিষয় ছিল। পুরাণ কোষ আমার সন্তানের মতো, সেই সন্তানের জন্মের যে প্রস্তুতি, তার যে মানে কি বলবো, মানে অনেকটা গর্ভাবস্থার মতনই বলা উচিত। সেখানে ছুটি অবকাশ এই ধরনের জিনিস আমার ছিল না। মানে আমার 5 সন্তানের জন্ম পর্যন্ত আমি সেটা ভাবতেই পারি। যাই হোক, রোল নাম্বার 5 আমাকে এই প্রশ্নটা করেছিল এবং এখনো এই প্রশ্নটা আমাকে ভাবায় যে যদি ও আমার সঙ্গে কাজ করতো তাহলে কি আমি ওকে ছুটিটা দিতে পারতাম বা কি করতাম। কারণ প্রশ্নটাও আমাকে করেছিল, অধ্যাপক ভাদুরীকে করেনি, লজ্জা পেয়েছিল তাই করেনি। তাই জন্যই প্রশ্নটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে এতদিন পরে। জানি না সে এখন কোথায় আছে, কি করছে, কোন পেশায় আছে এবং সেখানে ওই সংক্রান্ত ছুটি পায় কিনা আমার জানা নেই। এই রোল নাম্বার 4, 5, 6 যাদের কথা বলছি, এদের মধ্যে আমরা পৌরাণিক চরিত্রগুলো লেখার কাজ ভাগ করে দিলাম শেষ পর্যন্ত। মাফ করবেন। এবং তার মধ্যে রোল নাম্বার 4 বেশ গুছিয়ে বুঝে নিল, বেশ কয়েকটা মহাভারতের চরিত্র, কিছু ছোট ছোট এন্ট্রি, এরকম কিছু কাজ ওকে দিয়ে আমি করাতে পেরেছিলাম। হ্যাঁ, স্বাভাবিক, তাতে আমরা সংশোধন করেছি, কলম চালিয়েছি, আমি তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু রোল নাম্বার 4কে আমরা অনেক দিন সঙ্গে পেয়েছিলাম। ওর সঙ্গে আমারও এখনো সামান্য যোগাযোগ আছে, তবে ওকে আমি আর বলে উঠতে পারিনি যে আমি পুরাণ কোষ নিয়ে এরকম ইউটিউবে পুরাণ কোষের কথা বলছি এবং তোর নাম কি বলবো, কারণ ও তার নিজের দুনিয়ায় ব্যস্ত, কি দরকার, আমি আর বলতে পারিনি। যাই হোক, রোল নাম্বার 6 যে রোল নাম্বার 3 এর জায়গায় এলো, তাকে আমরা রামায়ণের কয়েকটা চরিত্র লেখার জন্য দিলাম। এইভাবে মোটামুটি চলছিল। কাজের ক্ষেত্রেও সমস্যাটা রোল নাম্বার 5কে নিয়েই হলো, কারণ সে জিনিসটা বুঝে উঠতে পারছিল না। তখন এখানেও একটা বেশ মজার ঘটনাই ঘটলো। তখন আমি ওকে বললাম, এক কাজ কর, বলে আমি একটা মহাভারতের অধ্যায় থেকে
মানে তালিকার মতন বের করে বললাম, একটা কাজ কর, রেফারেন্স সমেত প্রত্যেকটা আলাদা আলাদা পৃষ্ঠায় ধৃতরাষ্ট্রের 100টা ছেলের নাম লেখ। মানে তার সঙ্গে তাদের কার্যকলাপ যা লেখার হবে সেটা পরে আমি লিখে নেবো, তুই এটা লিখ। তখন আর কি যে যেটুকু করে দেয় সেটা কি আমার খুব বড় একটা কাজ বলে মনে হতো। তা আমি ওকে সেটাই বললাম। তা ও শুরু করলো এবং বেশ কয়েকদিন সেই কাজটা করলো এবং আমি লক্ষ্য করলাম যে ধরুন ধৃতরাষ্ট্রর ঔরসে গান্ধারীর গর্ভজাত বা ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর শতপুত্রের মধ্যে একজন বলে যদি দুর্যোধনের বা দুঃশাসনের বা বিকর্ণ বা অন্য কারোর নাম যদি লেখাও হয়, ওই একটা লাইন লিখেই ও সন্তুষ্ট হয়ে যেত। কেন জানি না সেই লোকটি আর কি কাজকর্ম করেছিল বা কিছু, এই বিষয়ে তার কোনো আগ্রহ ছিল না, মানে একেবারেই আগ্রহ ছিল না। এবং 100টা মানে 100 জন ধৃতরাষ্ট্রপুত্রের ওরকম এক লাইন করে লিখে 100টা কাগজের একটা বান্ডিল আমার হাতে ধরিয়ে দেওয়ার পর সে আমাকে, আমি তাকে বললাম, তাহলে তুই এবার কি করবি, এর সঙ্গে এগুলো কিছু লিখবি না? তো সে আমাকে একটা খুব মজার উত্তর দিয়েছিল। উত্তরটা মজার কারণ আমি একজন মহিলা, আমার জায়গায় কোনো পুরুষ মানুষ থাকলে বা উত্তরটা অধ্যাপক ভাদুরীকে দিলে বাক্যটা অন্যরকম দাঁড়াতে পারত। ও আমাকে বেশ প্রাণোচ্ছল ভাবে হাসতে হাসতে বলল যে, কেন, তুমি আমাকে আরো পুত্র দাও। স্বাভাবিক, পুত্র বলতে ও এরকম অমুকের ঔরসে তমুকের গর্ভজাত পুত্রের তালিকা সংক্রান্ত এন্ট্রির কথাই বলছিল এবং আমি বুঝলাম যে ওকে দিয়ে এইরকম কাজই হবে। তো খুঁজে পেতে আবার একটা তালিকা ধরিয়ে দিলাম। এরকম কিছুদিন চললো। তারপর আমি এটুকু বুঝলাম যে ওর এই কাজটা আসলে করতে ভালো লাগছে না। তো জুন, জুলাই, আগস্ট মাসের শেষে ও নিজেই চলে গেল এবং চলে যে গেল তাতে ওর বোধহয় খুব একটা দুঃখও হয়নি এবং এই জায়গাটার প্রতি যে খুব টান তৈরি হয়েছিল তাও আমার মনে হয় না। যাই হোক, কোথায় আছে জানি না, যেখানেই থাকুক নিশ্চয়ই খুব ভালো আছে। রোল নাম্বার 4 কে নিয়ে সমস্যা ছিল না, বিশেষ করে ওকে আমি মানে আমাকে সাহায্য করার জন্য বেশ কিছু কাজকর্ম ধরিয়ে দেওয়ার চেষ্টা করতাম, কারণ জটিল এন্ট্রি ততদিনে আমার হাতে আসতে শুরু করেছে এবং আমার কাজের চাপ অত্যধিক বেড়ে গেছে। আর রোল নাম্বার 6 একটু ছেলে মানুষ ছিল, কিন্তু ওকে বলে দিলে মানে মোটামুটি বলে বুঝিয়ে দিলে সেইটুকু লিখে নিত। রোল নাম্বার 6 আমাদের সঙ্গে 2012 সালের নভেম্বর মাস অব্দি ছিল, নভেম্বর কিংবা ডিসেম্বর মাস পর্যন্ত ছিল। যাই হোক, সেও আশা করি এখন অন্য কোনো জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, নিজের জীবনে যথেষ্ট ভালো আছে। তো মোটামুটি 2012 সালের শেষে আমার দপ্তরে ওই 4 জন এসে দাঁড়ালো এবং এইখানে অধ্যাপক ভাদুরীর সঙ্গে আমার মতান্তর এবং মনান্তরের দুটো আলাদা আলাদা নতুন ঘটনা ঘটতে আরম্ভ করলো, যেটা না ঘটলেই ভালো হতো। তবে আজ নয়, সেটা আবার একদিন বলবো। আপনারা সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকবেন আর এই আবহাওয়ায় সুস্থ থাকবেন। নমস্কার।